আজকে 25 নাম্বার অঙ্ক থেকে শুরু হবে। হ্যাঁ, আজকে আমাদের 25 নাম্বার অঙ্ক। তো 25 নাম্বার অঙ্কে আমরা দেখি কি বলছে। The trial balance of whole are diamond show among other item the following balance on December 31st 2015 2015 সালে আমাদের ট্রায়াল ব্যালেন্সের কিছু ব্যালেন্স এখানে দিয়ে দিছে। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, 9% সেঞ্চুরি সিটি বন্ড দেওয়া আছে, ল্যান্ড দেওয়া আছে, বিল্ডিং দেওয়া আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া, 8% ফার্স্ট মর্গেজ বন্ড পেয়াবল দেওয়া আছে, রেন্ট রেভিনিউ দেওয়া আছে, অফিস এক্সপেন্স দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এখানে বলতেছে the following facts are ascertained on the date open inspection of the company records. It is estimated that approximately 2% of accounts receivable may prove uncollectible. বলতেছে যে এখানে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের 2% টাকা আর নাও পাওয়া যাইতে পারে। অর্থাৎ আমাদের এই টাকার উপর কি করতে হবে, 2% আমাদের সঞ্চিতি ধরতে হবে। ঠিক আছে, তো সঞ্চিতি কিভাবে ধরবো? আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের যে ব্যালেন্সটা কোশ্চেনে দেওয়া 2,25,000 টাকা, এই 2,25,000 টাকার উপর আমরা 2% ধরবো, আসবে আমাদের 4,500 টাকা। ঠিক আছে, 4,500 টাকা যেহেতু আমাদের সঞ্চিতি রাখতে বলছে, আর আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবলের থেকে সঞ্চিতি তৈরি করতে হলে যাবে দেওয়া হয় ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। দেখো আমাদের প্রথম যেটা সেটার মধ্যে এটাই লিখছি, ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। ঠিক আছে, তারপরে আমাদের 2 নম্বরে বলতেছে ইন্টারেস্ট ইজ রিকভারেবল সেমি অ্যানুয়ালি অন দ্য সেঞ্চুরি সিটি বন্ড অন মার্চ 1 অ্যান্ড সেপ্টেম্বর 1। অর্থাৎ যে অর্ধবার্ষিকী সুদ দেওয়া হয় না, রিসিভ করা হয়। হ্যাঁ, অর্থাৎ তোমার মার্চের 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখে একবার, একটা কি সেপ্টেম্বরের 1 তারিখে একবার, অর্থাৎ 6 মাস পর পর আমাদের কি করা হয়, ইন্টারেস্ট ইজ রিকভারেবল হয়। তো এখন আমরা দেখবো কি, এই দেখো আমাদের হ্যাঁ 9% সেঞ্চুরি সিটি বন্ড। ঠিক আছে, এটা কত দেওয়া, 1,50,000 টাকা দেওয়া। তো এই 1,50,000 টাকাকে আমরা কি করব, 9% করে দেখবো কত টাকা আসে। হ্যাঁ, 9% আসতেছে আমাদের এই যে 1.5 লাখ টাকা না, হ্যাঁ 1.5 লাখ টাকার 9% করতেছি। করার পর আমরা খেয়াল করে দেখি যে আমাদের হিসাবকাল শেষ হবে কবে, ডিসেম্বরের 31 তারিখ। অর্থাৎ তাহলে আমরা কোনটা সিলেক্ট করবো, সেপ্টেম্বর মাসেরটা না, কারণ ওই মার্চের 1 তারিখ পর্যন্ত একটা হিসাব শেষ হয়, আবার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়, শুরু হয়ে আবার 6 মাস কাউন্ট করা হয়। হ্যাঁ, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 4 মাসের সুদ আমরা বকেয়া দেখাবো। 4 মাসের সুদ বকেয়া দেখাবো। এখন 4 মাসের সুদ কিভাবে পাবো, এই 1,50,000কে আমরা পার্সেন্টেজ করবো, 9% হবে 1 বছরের সুদ। এটাকে 12 দ্বারা ভাগ আর 4 দ্বারা গুণ করলে আমি পাইতেছি 4 মাসের সুদ কত টাকা বকেয়া আছে। হ্যাঁ, আমরা কি লিখবো, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ওই 4 মাসের টাকা। হ্যাঁ, 4 মাসে 4,500 টাকা আসছে। এরপরে আমরা পরেরটাই যাই, যে বলছে বিল্ডিং আর ডিপ্রিসিয়েট 5% এই ইয়ার, প্রতি বছর অবচয় হবে 5% করে। ঠিক আছে, প্রতি বছর অবচয় হবে 5% করে। হাউএভার দেয়ার ওয়ার বিল্ডিং এডিশন অফ টাকা 50,000 ডিউরিং দ্য ইয়ার। বলছে এই বছর আরো অতিরিক্ত টাকা আসছে কত, 50,000 টাকা। দ্য কোম্পানি কম্পিউট ডিপ্রিসিয়েশন অন দ্য অ্যাসেট ডিউরিং দ্য ইয়ার 1.5%। অর্থাৎ কোশ্চেনে দেখো আমাদের এই বিল্ডিং কত দেওয়া আছে, বিল্ডিং দেওয়া আছে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা কিন্তু কবে কর ব্যালেন্স, এগুলো সব এই ব্যালেন্স গুলো হলো 31শে ডিসেম্বর, অর্থাৎ হিসাবকাল শেষের। ঠিক আছে, হিসাবকাল শেষের ব্যালেন্স দেওয়া। যেহেতু হিসাবকাল শেষের ব্যালেন্স দেওয়া, তার মানে এই যে দেখো 3 নাম্বারের মধ্যে বলতেছিল এডিশনাল 50,000 টাকা আনছিল এই বছরে। তার মানে কি, আগে 2.5 লাখ টাকা ছিল, নতুন আরো 50,000 আনছে, মোট কত হয়েছে, 3 লাখ টাকা কোশ্চেনে দেওয়া। আমরা কি করব, এইখানে যেহেতু 3 লাখ মোট, 3 লাখ থেকে আগে 50,000 বাদ দিব, তাই কত, 2.5 লাখ। 2.5 লাখ টাকার উপর 5% সুদ হবে, আর এই 50,000 টাকার উপর হবে 1.5% সুদ। ঠিক আছে, অর্থাৎ এই মোট 3 লাখ টাকা, 3 লাখ টাকার মধ্যে এই বছর নতুন আনছিল 50,000, অর্থাৎ আগের ছিল 2.5 লাখ। 2.5 লাখ টাকার উপরে হবে 5%, আর নতুন যেটা আনছে তার উপর হবে 1.5%। এখানে বলে দিছে যে এই বছর যেই সম্পদটা আনছে তার উপর অবচয় হবে
1.5%। তো দেখি তাই করছি কিনা। এই যে দেখো, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, ওই 2.5 লাখ টাকার 5% আর হলো 50,000 টাকার উপরে 1.5% ধরছে, ঠিক আছে। তো এই হলো আমাদের অবচয়ের হিসাব। একটু ব্র্যাকেটটা দিয়ে নিই, এখানে আমাদের অবচয়ের হিসাব। হ্যাঁ, তারপরে আসি interest on the first mortgage bond is payable semi-annually on February 1 and August 1। অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে একবার কি করা হয়, ইন্টারেস্ট কাউন্ট করা হয়, একবার আগস্টের 1 তারিখ থেকে কাউন্ট করা হয়, ঠিক আছে। তাহলে আগস্টের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ অনুযায়ী কত মাস লাগে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 5 মাস। আমরা কি করব, 5 মাসের সুদ বকেয়া দেখাবো, ঠিক আছে। তো আমাদের দেখো 3 লাখ টাকা কি ছিল, ঋণ ছিল, মর্গেজ, ঠিক আছে। 3 লাখ টাকার 8% করে 1 বছরের সুদ আসবে, এটাকে 12 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব, যেহেতু পেয়েবল অর্থাৎ দায়, আমরা জার্নাল দিব হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। দেখো তাই করছি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 3 লাখ টাকার 8% করে 12 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ। এরপরে আসি 5 নম্বরে। 5 নম্বরে বলছে রেন্ট রেভিনিউ ইনক্লুড টাকা 3,750 what was received on November 1, অর্থাৎ যেটা রিসিভ করা হবে কবে, নভেম্বরের 1 তারিখে, ঠিক আছে। রিপ্রেজেন্টিং রেন্ট অন পার্ট অফ দ্য বিল্ডিং ফর দ্য পিরিয়ড November 1, 2015 টু October 31, 2016। এখানে বলতেছে যে আমাদের রেন্ট রেভিনিউ, হ্যাঁ, রেন্ট রেভিনিউ এর মধ্যে কত টাকার ইনক্লুড আছে বলছে, 3,750 টাকা, যেটা রিসিভ করা হবে কবে, নভেম্বর 1 তারিখে রিসিভ করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ নভেম্বর 1 তারিখে 3,750 টাকা রিসিভ করছিল, রিপ্রেজেন্টিং রেন্ট অন দ্য পার্ট অফ দ্য বিল্ডিং November 1, 2015। কিন্তু এই টাকাটা হলো নভেম্বরের 2015 সালের নভেম্বরের 1 তারিখ থেকে অক্টোবর 31, 2016 সালের জন্য, ঠিক আছে। অর্থাৎ কত মাস এখানে, এখানে কিন্তু 1 বছরের টাকা। হ্যাঁ, 1 বছরের টাকা, তার মানে 1 বছরের টাকা যেহেতু, আমরা কি করবো, এটাকে আমরা 12 দ্বারা আগে ভাগ করবো নাকি। 3,750 টাকা বলতেছে 1 বছরের জন্য, এটা হলো নভেম্বরের 1 তারিখ থেকে 2016 সালের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি করবো, প্রথমে 12 দ্বারা ভাগ করবো। 12 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের যে টাকাটা আসবে সেটাকে আমরা কি করব, আমাদের এই আর্থিক বছরের মধ্যে কি হয়েছে, আনান কতটুকু, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু রেভিনিউ নামেই দেওয়া, দেখো রেন্ট রেভিনিউ দেওয়া, ঠিক আছে। অর্থাৎ এই টাকাটাকে আমাদের দেখাইতে হবে যে আনান রয়েছে কতটুকু, ঠিক আছে। আনান কতটুকু, আনান পাবো কিভাবে, দেখো তো, এই যে নভেম্বর আর ডিসেম্বর, নভেম্বরের 1 তারিখ আর আমার হিসাবকাল শেষ কবে, ডিসেম্বরে, অর্থাৎ 2 মাসেরটা আমাদের জন্য আয়, কিন্তু বাকি যে 10 মাস, সেই 10 মাসটা কিন্তু আমাদের জন্য আয় না। অর্থাৎ 3,750 টাকা, এটা হলো 12 মাসের টাকা, 12 দ্বারা ভাগ করব, আর আমাদের জানার চেষ্টা করতেছি কি আমাদের কতটুকু অনুপার্জিত আছে, মানে এখন অর্জিত হয় নাই, সেইটাকে আমরা বের করার চেষ্টা করতেছি। 12 দ্বারা ভাগ করে আর 10 দ্বারা গুণ করলে আমি পেয়ে যাব যে বাকি ডিসেম্বরের পরে যে 10 মাস, সেই 10 মাসের আমাদের কতটুকু অনুপার্জিত আছে, সেই অনুপার্জিতটা আমরা সমন্বয় করব। তো আমরা এখন কি করবো, 3,750-কে 12 দ্বারা ভাগ 10 দিয়ে গুণ করবো, করলে আমরা আনানের পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমরা জার্নাল দিব আনানের, আনানের জার্নাল হলো রেন্ট রেভিনিউ ডেবিট, আনান রেন্ট রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে। কত টাকা, এখানে যা আসে হিসাব করে কত আসছে দেখি, রেন্ট রেভিনিউ 3,125 টাকা, আর আনান রেন্ট রেভিনিউ কত, 3,125 টাকা। এরপরে লাস্ট এন্ট্রি কি বলতেছে দেখি, অফিস সাপ্লাইজ অফ 2,000 আর অন হ্যান্ড, অফিস সাপ্লাইজ হাতে আছে 2,000 টাকা, কবে, 31শে ডিসেম্বরে। পারচেস অফ অফিস সাপ্লাইজ ওয়ার ডেবিটেড টু দ্য অফিস এক্সপেন্স অ্যাকাউন্ট, বলছে যে এটাকে আমরা অফিস এক্সপেন্স অ্যাকাউন্ট নামে কি করছি, ডেবিট করছি না। অর্থাৎ যখন আমরা অফিস সাপ্লাইজ কিনছি তখন অফিস সাপ্লাইজকে আমরা ডেবিট লিখছি না। তো এখন কি করব আমরা, একটু অফিস সাপ্লাইজ 2,000 আর অন হ্যান্ড, হাতে আছে 2,000 টাকা বলতেছি,
ঠিক আছে। তো আমাদের যতটুকু হাতে আছে ততটুকু আমরা অ্যাডজাস্টিং দিব। তো আমরা কি লিখবো, অফিস সাপ্লাইজ ডেবিট আর অফিস সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে, যতটুকু আমাদের হাতে আছে ততটুকুই আমরা জার্নাল দিব। তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট হবে। এই ছিল আমাদের জার্নাল, অর্থাৎ প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু অ্যাডজাস্টেড দ্য বুকস অফ 31 ডিসেম্বর 2015 সালে 31 ডিসেম্বর আমাদের অ্যাডজাস্টিং জার্নাল দেখাইতে বলছিল, অ্যাডজাস্টিং জার্নাল আমরা দেখাইছি। এখন আমরা যাব রিভার্সিং এন্ট্রি, তাই না? রিভার্সিং এন্ট্রি আমরা শিখাইছি। দেখতে হয় কি যে কোনটা অ্যাসেট, এই আমাদের কোনো অ্যাসেট বা লাইবিলিটিস আছে কিনা কোনো দাখিলার মধ্যে, অ্যাসেটটা ডেবিট কিনা সেটা আগে দেখবো, লাইবিলিটিস ক্রেডিট কিনা সেটা দেখবো। তো আমরা দেখি যে এইখানে কোনো অ্যাসেট বা লাইবিলিটিস ছিল না। এইখানে দেখো যে একটা আছে না, ইন্টারেস্ট রিসিভেবল, এটা হলো সম্পদ, আর সম্পদটা কোথায় আছে, ডেবিটে আছে। তার মানে এটা রিভার্সিং হবে, মানে উল্টাই দিবে এটাকে, অবচয় কোনো সময় হয়। এইটা আসবে কারণ হলো যে পেয়েবল আছে, দায়টা ক্রেডিট আছে, এটা আসবে। আনান রেন্ট রেভিনিউ ক্রেডিট আছে, এটাও আসবে। সাপ্লাইজ আছে, এটাও আসবে। অর্থাৎ চারটা পেলাম। দেখো এখানে চারটাই আসছে, 1 2 3 4, ওই চারটাকে জাস্ট খালি আমরা উল্টাই দিছি। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়ে যাবো, রিভার্সিং এন্ট্রি। এই ছিল আমাদের 25 নাম্বার অঙ্ক। এখন আমরা 26 নাম্বার অঙ্কে যাব। বুঝতেছো অঙ্ক? স্যার 25-এর 5 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। তোমার সাউন্ড ক্লিয়ার হয়ে গেল কেমনে? তোমার সাউন্ড সমস্যা ছিল। আচ্ছা, 25-এর 5 ও আমাদের এখানে সালে একটু ভুল হয়েছে, সালে একটু 25-এর 5 5 25-এর 5টা বলতেছিল যে রেন্ট রেভিনিউ include 3,750 that was received on November 1। অর্থাৎ এই যে দেখো এখানে রেওয়া মিলের মধ্যে রেন্ট রেভিনিউ ক্রেডিটের দিকে পাশে দেওয়া আছে। হ্যাঁ, ক্রেডিট হবে, ক্রেডিট এটা ডেবিট সাইডটা, কারণ রিসিভেবল ডেবিট, সেঞ্চুরি বন্ড ডেবিট, ল্যান্ড ডেবিট, বিল্ডিং ডেবিট, বাকি সবগুলো ক্রেডিট। তো এখানে দেখি যে আমাদের বলতেছিল যে রেন্ট রেভিনিউ ইনক্লুড, অর্থাৎ এই যে রেন্ট রেভিনিউ 3 লাখ দেওয়া না, এই 3 লাখ টাকার মধ্যে 3,750 টাকার রেভিনিউ ইনক্লুড আছে। ঠিক আছে, এই টাকাটার মধ্যে এই টাকার কথা বলতেছে। হ্যাঁ, 3,750, কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছিল কবে, নভেম্বরের 1 তারিখে। যেহেতু নভেম্বরের 1 তারিখে দেওয়া না, তো সরি পাওয়া গেছে, কারণ রেভিনিউ তো আয়, তার মানে কি আমরা পাইছি এই কবে, নভেম্বরের 1 তারিখে 3,750 টাকা পাইছি। কিন্তু এটা সেবা, এটা কত দিনের জন্য ছিল সেটাও বলে দিছে যে রিপ্রেজেন্ট রেন অন দ্য পার্ট অন দ্য বিল্ডিং, ওই বিল্ডিং এর এটা ছিল হলো কত মাসের টাকা, 1 বছরের টাকা। ঠিক আছে, নভেম্বরের 1 তারিখ থেকে অক্টোবরের 16 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই সময়টা অতিবাহিত হলে ওইটা আমাদের পুরোটা আয় হিসেবে গণ্য হবে। তার আগে কিন্তু পুরোটা আয় না আমাদের জন্য, কারণ হলো আমাদের হিসাবকাল শেষই হয়ে গেছে কিন্তু ডিসেম্বরে। তাহলে এই 3,750 টাকা হলো 3,750 টাকা হলো আমাদের 1 বছরের টাকা। এটাকে আমরা 12 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 1 মাসের আয়। ঠিক আছে, আমাদের দরকার হলো কতটুকু আয় হয় না আমাদের, সেটা এখানে দেখানো। অর্থাৎ 1 মাসের যদি আয় হয়, কিভাবে পাবো 1 মাসের আয়, 3,750-কে 12 দ্বারা ভাগ করলে। মানে কিন্তু নভেম্বরের আয় কিন্তু আমাদের ইনক্লুড আছে, এখানে ইনক্লুড আছে, আবার ডিসেম্বরের আয়ও কিন্তু এখানে ইনক্লুড আছে। বাকি যে 10 মাস রইলো, এই টাকা 10 মাসের টাকাটা, সেই 10 মাসের টাকা কিন্তু আমাদের এই আর্থিক বছরে পড়ে না, অর্থাৎ 2015-এর মধ্যে পড়ে না, পড়ে গেছে 2016-র মধ্যে 10 মাস। তাহলে ওই 10 মাসের টাকায় আমাকে সমন্বয় করতে হবে, ওই 10 মাসটা আমাদের অনবরজিত হিসেবে দেখাইতে হবে, কারণ ওইটা আমাদের জন্য এখনো আয় বলে গণ্য হবে না, কারণ আমাদের 31শে ডিসেম্বর আমাদের হিসাবকাল শেষ। বাকি 10 মাসের টাকাকে আমাকে অনবরজিত হিসেবে দেখাইতে হবে। তো এই কাজই এখানে করছিলাম। ঠিক আছে, রেন্ট রেভিনিউ ডেবিট, আনআন রেন্ট রেভিনিউ ক্রেডিট, ওই যে 10 মাসেরটা আমাদের হিসাবকালের বাহিরে চলে গেছে, এই জন্য আমরা এখানে কি করতেছি, যে 10 মাসেরটা আনআন হিসেবে দেখাবো। হ্যাঁ, এই ছিল আমাদের 25 নাম্বার অঙ্কটা। এখানে একটু সালে সমস্যা আছে, 16 হবে বলে। হ্যাঁ, হয় না, এটা হবে 2016। এই হলো আমাদের 25 নাম্বার অঙ্ক। এখন আমরা যাব 26 নাম্বার অঙ্কে। 26 নাম্বার অঙ্কে আমাদের বাড়ির কাজ থাকবে 26, 27 দুইটা, একদম সিম্পল অঙ্ক। দেখো এগুলো আমরা অনেক করে আসছি, অনেক
ফার্স্টের দিক দিয়ে অনেক করছে এগুলো, ঠিক আছে। এখানে কোনো অনেক সমস্যা আশা করি হবে না। অবচয়ের শিখছি, আনানের টান হলে কিভাবে দিতে হয়, নোটস পেয়াবলের ইন্টারেস্ট বাকি থাকলে কিভাবে দিতে হয়, সাপ্লাই যদি হাতে থাকে তাহলে কি দিতে হয়, তারপরে ইন্স্যুরেন্সেরটা, এগুলো সবই মোটামুটি করছি। বাসায় করবা, করে যদি দেখো যে পারতেছো না, করে আমাদের ছবি তুলে পাঠাবো, তাহলে আমি বুঝতে পারবো যে অঙ্কটা হয়েছে কিনা, আমি চেক করে দিতে পারবো। যেহেতু উত্তর তার এখানে দেওয়া নাই না। 27 নাম্বারটাও বাসায় করবো, এই দুইটা বাসার কাজ থাকবে। হ্যাঁ, আমি 28-এ চলে যাই। 28 দেখি কি বলছে। 28-এ বলতেছে মিস্টার অরূপ রতন ওপেন এ ডেন্টাল প্র্যাকটিস অন জানুয়ারি 1, 2019। 2019 সালের জানুয়ারির 1 তারিখে কি করছে, একটা ডেন্টাল প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস সেন্টার ওপেন করছে। বলছে ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন দ্য ফলোইং ট্রানজেকশন অকার। বলছে যে প্রথম মাসে তার এই বিভিন্ন লেনদেন সংঘটিত হয়েছে, 6টা লেনদেন, সেই 6টা লেনদেন এখানে শো করছে এখানে। হ্যাঁ, এক মাসের অঙ্ক। তো বলতেছে কি পারফর্ম সার্ভিস ফর patient who had dental plan insurance at January 31st, 2019. Taka 8,000 of such service was earned but not yet billed to the insurance company. অর্থাৎ কি করছে, একটা সেবা দিছে না, সেবা দিয়ে 8,000 টাকা সে কি করছে, আয় করছে। হ্যাঁ, কিন্তু সেই টাকাটা এখনো পায় নাই। হ্যাঁ, অর্থাৎ তাকে এখন এই বিলটা পরিশোধ করা হয় নাই। অর্থাৎ কি আয় বকেয়া আছে নাকি, আয় বকেয়া থাকলে আমরা জার্নাল কি দেই, যেহেতু সেবা দিছে তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে 8,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ সেবা দিছে, সেবা অর্জিত হয়েছে, কিন্তু ওই টাকাটা এখনো পায় না। অর্থাৎ বাকিতে সেবা দেওয়া হয়েছে, আর বাকিতে সেবা দিলে আমরা জার্নাল দিই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 2 নম্বরে বলতেছে ইউটিলিটিস এক্সপেন্স ইনক্লুড বাট নট পেড পিরিয়ড, পিরিয়ড হবে, হ্যাঁ, পিরিয়ড টু সরি পিরিয়ড টু January 31st, টোটাল টাকা কত, 1,000। অর্থাৎ ইউটিলিটিস ব্যয় সংগঠিত হয়েছে, কিন্তু এই টাকাটা এখনো পরিশোধিত হয় নাই। অর্থাৎ 31শে জানুয়ারি পর্যন্ত এটা কোনো টাকা পরিশোধ করা হয় নাই। মানে কি এটা ব্যয়, এবং ব্যয়টা কি আছে, বকেয়া আছে। লাগবে কি আমরা ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, 1,000 টাকা। তারপরে বলতেছি পারচেজ ডেন্টাল ইকুইপমেন্ট অন January 1 ফর টাকা 20,000, পেইং ক্যাশ দ্য টাকা 10,000 অ্যান্ড সাইনে টাকা 10,000, 3-year নোটস পেয়েবল। বলতেছে যে ডেন্টাল ইকুইপমেন্ট কিনছে কত তারিখে, জানুয়ারির 1 তারিখে 20,000 টাকা, এবং নগদ দিছে 20,000 টাকা, 10,000 টাকা, এবং নোট ইস্যু করছে কত, 30,000 টাকা, এবং এই নোটটা হলো 3 বছর মেয়াদি একটা নোট। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা যে সম্পদ যেটা কিনছে, সম্পদের কেনা, এই 20,000 টাকার সম্পদ কিনছে, তাহলে এই 20,000 টাকার উপর ধরবো আমরা অবচয়। আর ওই যে নোটের মাধ্যমে টাকা নিছিল 10,000, তার উপর ধরবো সুদ। তাহলে এই জায়গায় আমাদের দুইটা অ্যাডজাস্টিং হবে, একটা হলো অবচয়ের, একটা হলো সুদের, এবং টাকাগুলো তোমাকে বের করতে হবে না, টাকা তারা বের করে দিছে। ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন টাকা 200 পার মান্থ, অবচয়ের জার্নাল দিব 200 টাকার, ইন্টারেস্টের জার্নাল দিব 100 টাকা। ঠিক আছে, তো এটাই করছে দেখো 3-এর এতে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, আর হলো 0 একটা বেশি আসছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 100 টাকা। ঠিক আছে, 4 নাম্বার এন্ট্রিতে আসি। বলতেছে পারচেজ কত, দা টাকা 1,600 of dental supplies on January 31st, determine the টাকা 600 of supplies were on hand। বলতেছে যে কি করছে, জানুয়ারি 31 তারিখে ডেন্টাল সাপ্লাই ছিল 1,600 টাকা, কিন্তু দেখছে যে হিসাবকাল শেষে তার হাতে আছে 600 টাকা। তার মাঝখানে 1,000 টাকা কি খরচ হয়েছে নাকি, তাহলে আমরা সাপ্লাইজ এক্সপেন্সের জার্নাল দেব। সাপ্লাইজ এক্সপেন্সের জার্নাল হলো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। ঠিক আছে, তারপরে বলতেছে ডেন্টাল সার্ভিস প্রোভাইড বাট নট বিল অন 31st জানুয়ারি ইজ টাকা 1,000। অর্থাৎ 1,000 টাকার ডেন্টাল সার্ভিস দিছে, কিন্তু এই টাকাটা কি এখনো পাওয়া যায় নাই, যে বাকিতে সেবা, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। Accrued salaries for January 31st were
টাকা 2000 প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি আছে। স্যালারি বকেয়া আছে, তো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট হবে, ঠিক আছে? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। বুঝতে পারছি? এই ছিল আমাদের 28 নম্বর অঙ্কটা। তাহলে একটু আমরা 1 মিনিট একটু ওয়েট করে আবার পরের অঙ্কে যাব। যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো দেখবো, হ্যাঁ, সব দেখার প্রয়োজন নাই। যেগুলো আমাদের আসার মতো ওগুলো দেখবো শেষের দিক দিয়ে। আমরা মাত্র দেখলাম হচ্ছে 28 দেখা হয়েছে। এখন আমরা দেখবো 30 নাম্বার অঙ্কটা, সরি 30 না 31 নাম্বার অঙ্ক। তো দেখি 31 কি বলছে। ওগুলো দেখায়নি কারণ ওগুলো প্রায় সেমই, হ্যাঁ, এই জন্য আর এক অঙ্ক বারবার দেখাচ্ছি না, যেগুলো একটু ভিন্ন সামান্য ভিন্ন আছে ওগুলো একটু দেখাবো। 31 নাম্বার অঙ্কটা দেখি। 31 নাম্বার অঙ্কে বলতেছে যে পাস দ্য সুইটেবল অ্যাডজাস্টিং এন্ট্রিজ ইন রেসপেক্ট টু দ্য ফলোইং। প্রথমে বলতেছে যে ending inventory was valued টাকা 18,000 on as on 31st December 2019। বলতেছে 2019 সালের 31শে ডিসেম্বর ইন্ডিং ইনভেন্টরি আছে 18,000 টাকা। তা সমাপনী মজুত পণ্যের আমরা জার্নাল অনেক দিছি, ইন্টারে থাকতে 9-10 থাকতে নাকি। জার্নালটা ছিল ইন্ডিং ইনভেন্টরি ডেবিট বা শুধু ইনভেন্টরি ডেবিট আর পারচেস ক্রেডিট হবে, ঠিক আছে? ইন্ডিং ইনভেন্টরি বা শুধু ইনভেন্টরি, ইন্ডিংটা দিলেই ভালো হয়। সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। এই ছিল প্রথম জার্নালটা। সেকেন্ড যে বলছে অন 20th December 2019 there was fire in the godown of, গোডাউন একসাথে হবে, গোডাউনে কিছু মাল ছিল সেগুলো কি হয়ে গেছে, আগুনে বিনষ্ট হয়েছে না। পরিমাণ গুডস ওর টাকা 10,000, যার মূল্য ছিল 10,000 টাকা, ডিস্ট্রয়েড ক্ষতি হয়ে গেছে। করিম হ্যাড এ ফায়ার ইন্স্যুরেন্স পলিসি আপ 75% গুডস অফ ডিস্ট্রয়েড, অর্থাৎ 10,000 টাকার 75% ইন্স্যুরেন্স করা ছিল, হ্যাঁ, 75% টাকা সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবে। 75%-এ 7,500 টাকা সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাইতেছে। আর লস হলো তাহলে তার কত, 2,500 টাকা নাকি। তাহলে কি লিখবো, রিসিভ ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট কত টাকা, 7,500 টাকা। আর লস অন গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, সে হারাইলো কত টাকা, আগুনে বিনষ্ট হওয়ার কারণে 2,500 টাকা। এটা তার ক্ষতি, ক্ষতিটা সবসময় ডেবিট হয়। আর মোট কত টাকার মূল্যের পণ্য ছিল, 10,000 টাকা মূল্যের পণ্য, যেন ইনভেন্টরিকে আমরা লিখতেছি কত টাকা, 10,000 টাকা। এরপরে বলতেছে মাধু ইনভেস্ট টাকা 10,000 ইন গভর্নমেন্ট প্রমিসারি নোট 5% per annum on the date of this the year 6 month interest was due to receive from the government। তো বলতেছে যে একটা গভর্নমেন্ট সিকিউরিটিতে বিনিয়োগ করছে, আর বিনিয়োগ করলে ওইখান থেকে কি আসে, সুদ পায় না। তাহলে এটা আয়, কি লিখবো আমরা, অবশ্যই এখানে ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট হবে, রিসিভেবল ডেবিট হবে, আর ইন্টারেস্ট রেভিনিউ বা ইনকাম ক্রেডিট হবে। যেহেতু সে বিনিয়োগ করছে তার মানে আয় হবে তার সুদ বাবদ। কত টাকা, 10,000 টাকার 5% করে যা আসবে সেইটা, হ্যাঁ। 10,000 টাকার হ্যাঁ 10,000 টাকার 5% আসবে কত, 500 টাকা, হ্যাঁ 500 টাকা আসবে। কিন্তু এইটা পুরো 500 টাকায় কিন্তু বকেয়া নাই, এখানে বলে দিয়েছে 6 মান্থ ইন্টারেস্ট ওয়াজ ডিউ টু বি রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট, অর্থাৎ 6 মাসেরটা এখনো কি বকেয়া আছে নাকি। তাহলে আমরা কত টাকা আসতেছে, 250 টাকা আসতেছে। দেখো তাই করছে কিনা। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ বা ইনকাম ক্রেডিট কত টাকা, 250 টাকা। বুঝতে পারছি। তারপর 4 নম্বরে বলতেছে অন 1/1/2019 করিম এন্ড কর্পোরেশন রিসিভ টাকা 3,000 as apprenticeship premium cover 3 year of training। এখানে কি বলতেছে, 2019 সালের 1 জানুয়ারি কি করছে, 3,000 টাকা রিসিভ করছে, ঠিক আছে। শিক্ষানবিশ সালামি দেওয়ার জন্য 3 মাসের 3,000 টাকা সে আগে নিয়ে নিছে, 3 বছরের টাকা আগে নিয়ে নিছে। তো আমরা এখন কি দিব, এখানে জার্নাল দিব। আমরা যখন নর্মালি টাকা নিছি তখন কিন্তু আমরা খাতায় লিপিবদ্ধ করছি একবার, ওইটারই সমন্বয় দিতেছি এখন। যখন আমরা টাকা নিছি তখন আমরা লিখছি কি, ক্যাশ ডেবিট আর হলো সার্ভিস, সরি আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। কেন আনআর্ন বললাম,
কারণ সে তো কোনো সেবাই দেয় না, এখনো সেবা না দিই তখন টাকা নিছিল, তার মানে অর্থাৎ সে তার খাতায় লিখে রাখছিল ক্যাশ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। এখন যেহেতু 3 বছরের জন্য নিছে, আমাদের অলরেডি কিন্তু 1 বছর ওভার হয়ে গেছে না, কারণ আমাদের অ্যাডজাস্টিং দিব কবে 31শে ডিসেম্বর। তাহলে আমি কি করবো এখন 1 বছরের টাকা আয় দেখাবো। আর 1 বছরের টাকা আয় দেখাইতে হলে কি জার্নাল দিই আমরা, আনআর্নটা যখন আর্ন হয় অ্যাডজাস্টিং দেই অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট, সরি আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট আর অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। আনআর্নটা যখন আয় হয় তখন দায়টা কমে যায়, আর দায় কমাইতে হলে কি করতে হবে, আমাকে ডেবিট করতে হবে আর আয়টাকে ক্রেডিট করতে হবে। দেখো তাই করছি কিনা এখানে, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। ওই যে 3 মাসে যদি 3 বছরে যদি 3,000 হয়, 1 বছরে কত 1,000 টাকা, ঠিক আছে 1,000 টাকা আমি আয় দেখাবো। কেন, কারণ আমাদের 1 বছর অতিবাহিত হয়েছে, মানে 31শে ডিসেম্বরের অ্যাডজাস্টিং দিতেছি। আর লেনদেন সম্পর্কে হচ্ছে 1/1/2019। 5 নাম্বারে আসি, বলতেছে গুডস কস্টিং টাকা 1000 ডিস্ট্রিবিউট বাই ওয়ে অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ডিস্ট্রিবিউট করছে না, একটা পণ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করছে বা ডিস্ট্রিবিউট করছে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে যখন আমরা পণ্য বিতরণ করি তখন আমরা জার্নাল কি দিই, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট পারচেস ক্রেডিট, বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট, ঠিক আছে। 6 নম্বরে বলতেছে ফার্নিচার হুইচ স্টোর এট টাকা 600 ইন দ্য বুকস। আচ্ছা এটা এই পার্টটা আমরা পরে যাই, হ্যাঁ শেষে দেখতেছি। তার আগে আমি এই দুটো শেষ করি, তারপর এটা দেখাইতেছি। The allowance for doubtful debt at 1st December 2019 was টাকা 1200। বলতেছে কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 2019-এর 1 তারিখে ছিল 1200 টাকা। The bad debts during the year amount to টাকা 1050, অর্থাৎ ব্যাড ডেট আছে আমাদের এই বছর 1050 টাকা। আমরা সবসময় মনে রাখবো যে সবসময় ব্যাড ডের জার্নালটা আগে দিব, হ্যাঁ তারপরে অ্যালাউন্সের জার্নাল দিব। অ্যালাউন্সের জার্নাল চাইছি, দুইটাই চাইছি এখানে, ফলে আমরা ব্যাড এর জার্নালটা আগে দিব। ব্যাড ডেটের জার্নাল হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেখো তাই দেখছি কিনা কত টাকা, এই যে 1050 টাকা। দেখো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1050 টাকা। এরপর আমরা দিব সঞ্চিতির জার্নাল, হ্যাঁ তো সঞ্চিতি টাকাটা কত আসবে সেটা হিসেব করি। সঞ্চিতির জার্নাল তো জানি না, সঞ্চিতির জার্নাল হলো ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। এখন বিষয় হলো টাকা আমি কত বসাবো। টাকা বসানোর নিয়ম হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট রিসিভেবল কত 27,000, ঠিক আছে। এবং আমরা প্রথম যে অ্যাডজাস্টিংটা দিছি সেখানে কিন্তু এই অ্যাকাউন্ট রিসিভেবলকে আবার ক্রেডিট করছি কত, এই যে একদম শেষে দেখো নিচে 1050 টাকা ক্রেডিট করছে। তার মানে কি করবো আমরা 27,000 থেকে 1050 টাকা কি করবো, কমাবো নাকি, কমাবো। কমানোর পর আমরা দেখবো যে কমানোর পর আমরা 5% ধরবো। কি বললেন, অ্যাকাউন্ট রিসিভেবলের 27,000 টাকা থেকে 1050 টাকা কমাবো। কেন কমাবো, কারণ আমরা ক্রেডিট করছি অ্যাকাউন্ট রিসিভেবলকে আগের জার্নালটাতে, ওই জন্য আমরা কমাবো। কমানোর পর 5% ধরে দেখবো পার্সেন্টেজ করে কত আসে। সেই টাকা থেকে আমরা এই দুটো টাকার পার্থক্য বিয়োগ করবো। অর্থাৎ 1200 টাকা ছিল আগের ব্যালেন্স, আর নতুন ব্যালেন্স বানাইতে বলছে, নতুন ব্যাড ডেটস হচ্ছে এত। তার মানে কিন্তু আমাদের এই 1200 টাকার মধ্যে অলরেডি মাইনাস হয়ে গেছে কত 1050। কেন মাইনাস হয়েছে বললাম, কারণ অ্যালাউন্স দেখো আমরা কিন্তু ডেবিট করছি নাকি, 1050 ডেবিট করছি। মানে আগে ছিল 1200 টাকার ব্যালেন্স, এখন ব্যালেন্স কত 150 টাকা ব্যালেন্স আছে তার, নাকি বুঝতেছি। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের আগের ব্যালেন্স ছিল 1200, যার মধ্যে ব্যাড ডেটস হয়েছে কত 1050, অর্থাৎ আমার হাতে আছে কত 150 টাকা। আর এখানে সঞ্চিতি বানাবো কিভাবে, 2700 টাকা 27,000 টাকা থেকে এই 1050 বাদ দিব, যেটা হবে তার 5% এই রেজাল্ট। এবং ওই 150 টাকা ওইখান থেকে বাদ দিলে আমরা নতুন সঞ্চিতি পেয়ে যাবো, যার ওয়ার্কিংটা এখানে এই যে করে দিছি। দেখো ব্যাড ডেট ডাউটফুল এক্সপেন্স ডেবিট 1147.5, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 1147.5। এবং দেখাইছি কিভাবে করছি, 27,000 টাকা থেকে আমাদের ব্যাড হয়েছিল 1050 বাদ দিছি, দিয়ে 5% করছি। যেই টাকাটা বের হলো সেখান থেকে আমরা কি করব, অ্যালাউন্সের পুরাতন অ্যালাউন্সটা বাদ দিব। পুরাতন অ্যালাউন্স এখানে ব্যালেন্স কত ছিল 1200 ছিল, ডেবিট করছিলাম 1050, তাহলে আমার হাতে আছে 150, তার মানে
আমরা সঞ্চিতি বানিয়েছি 1297, আগেরটা বাদ দিছি দিয়ে আমাদের হাতে সর্বশেষ নতুন সঞ্চিতি বের হলো 1147.50 টাকা। বুঝতে পারছি? এই ছিল আমাদের অ্যালাউন্সের কাজ। সর্বশেষ এখানে বলতেছে কমিশন আর্ন বাট নট রিসিভ। কমিশন অর্জিত হয়েছে কিন্তু এটা এখনো পাই নাই, তার মানে বকেয়া কমিশন। তার মানে কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। দেখি তাই লিখছি কিনা। দেখো কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ বা ইনকাম ক্রেডিট। আমাদের হাতে রইল আর একটা, সেটা কি ফার্নিচারেরটা দেখি এখন। ফার্নিচারেরটা কি বলতেছে দেখি। ফার্নিচার দেখি ফার্নিচার কি বলছে। ফার্নিচার হুইচ স্টোর at টাকা 600 in the books on 31st January 2019 was disposed of a টাকা 290 on 30 June in the part exchange for new furniture costing টাকা 520. A need invoice at টাকা 230 was passed through the purchase day book. বলতেছে যে আমাদের একটা নতুন ফার্নিচার নিচে রিপ্লেস করছে কার এগেইনস্টে, পুরাতন একটা ফার্নিচার ছিল সেই ফার্নিচারের এগেইনস্টে। তো নতুন যেই ফার্নিচার সেই ফার্নিচারের মূল্য কত এখানে বলে দিছে, খেয়াল করি। নতুন ফার্নিচারের মূল্য কত? 520 টাকা। যেহেতু নতুন ফার্নিচার নতুন কিনছে, রিপ্লেস করছে আরেকটার সাথে, তাহলে আমরা কি লিখবো? প্রথমেই জার্নাল দিব ফার্নিচার নিউ ফার্নিচার কত? 520 টাকা। ঠিক আছে, নিউ ফার্নিচার 520 টাকা আমরা কি করব? ডেবিট করব। বুঝতে পারছি? এরপরে আমরা কি করব, যে ওল্ড ফার্নিচারের মূল্যটা কত ছিল সেটা দেখব। ওল্ড ফার্নিচারটা কি করছে, যেহেতু রিপ্লেস করে গেছে, তার মানে কি ওল্ড ফার্নিচার কিন্তু চলে গেছে নাকি? ওল্ড ফার্নিচার বিক্রি করছি বা কোনো একটা কিছু করে আমরা নিউ ফার্নিচারটাকে নিয়ে আসছি। তো নিউ ফার্নিচার নিয়ে আসার কারণে নিউ ফার্নিচার 520 টাকা ডেবিট হইতেছে, আর ওল্ড ফার্নিচারটা চলে যাওয়ার কারণে 600 টাকা আমরা ক্রেডিট করব। দেখে এতটুকু আগে বুঝতে পারছি কিনা। নিউ ফার্নিচার 520 টাকা ডেবিট, আর ওল্ড ফার্নিচারটা ক্রেডিট হয়ে যাবে, কারণ ওল্ড ফার্নিচারের এগেইনস্টে আমরা নিউ ফার্নিচারটাকে রিপ্লেস করছি। তো এটা হলো 600 টাকা। তো এরপরে আসি, আমাদের খেয়াল করে দেখো যে আমাদের লস হলো কয় টাকা। লস কিভাবে পাবা তুমি? লসটা আমরা এইভাবে করব, এইভাবে একটু ইজি হয়, যে আমাদের ফার্নিচারের যেই পুরাতন ফার্নিচার, সেই পুরাতন ফার্নিচারের মূল্য ছিল 600 টাকা, আর ডিসপোজাল ভ্যালু 290 টাকা, অর্থাৎ ব্যবহার হওয়ার পরে মূল্য ছিল 290 টাকা। আমাদের মাঝখানে ক্ষতি হইলো কত টাকা? 310 টাকা। আমি হাত ছাড়া হইলাম 310 টাকা। এবার পাইছি 600 থেকে 290 বাদ দাও, বাদ দিলে আমি পাইতেছি 310 টাকা। এটা কি লিখছি? লস অন সেলস অফ ফার্নিচার। ফার্নিচার বিক্রি করতে কত টাকা আমাদের লস হলো সেটা আমরা এখানে শো করছি। ঠিক আছে, এইভাবে করলেও হবে। আর একটা ওয়ে আছে, ওই ওয়েটা আবার একটু জটিল হয়ে যায় ক্যালকুলেশনটা, এই জন্য আর ওইভাবে গেলাম না আমরা। এই ছিল আমাদের 31 নাম্বার অঙ্ক। 32 নাম্বার অঙ্কটা তোমাদের অনেক পড়াইছি, এটা দেখো। ক্লোজিং এন্ট্রি না, মনে আছে? ক্লোজিং এন্ট্রি 4টা জিনিসের ক্লোজিং হয়, একটু দেখি। Niloy Limited has the following accounts balance at the year ended December 31st, 2019. সার্ভিস রেভিনিউ 90,000 টাকা দেওয়া আছে, ইন্টারেস্ট রেভিনিউ 5,000 টাকা, কমিশন 10,000, স্যালারি 60,000, ইউটিলিটিস 15,000, ডিপ্রিসিয়েশন 12,000, ক্যাপিটাল 1.5 লাখ, নিলয় ড্রয়িং দেওয়া আছে 8,000। আমরা প্রথমে রেভিনিউ এর ক্লোজিং দিব। রেভিনিউ এর ক্লোজিং কিভাবে হয়? সার্ভিস রেভিনিউ 90,000 লিখবো, ইন্টারেস্ট রেভিনিউ 5,000 লিখবো, কমিশন রেভিনিউ 10,000 লিখবো। সব যোগ করে আসছে 1,05,000 টাকা। এই 1,05,000 হচ্ছে আমাদের ইনকাম সামারি ক্রেডিট। ক্লোজিং এর সময়
আয়গুলোকে ডেবিট করতে হয়, ইনকাম সামারিকে ক্রেডিট করতে হয়। আর খরচের ক্লোজিং দেওয়া হয়, খরচগুলোকে ক্রেডিট করতে হয়, ইনকাম সামারিকে ডেবিট করতে হয়। তো কি কি ছিল আমাদের খরচ? স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, তিনটা খরচ ছিল। আরো মনে আছে দেখি তো, আবার দেখি তো, স্যালারি, ইউটিলিটি, ডিপ্রিসিয়েশন। স্যালারি, ইউটিলিটি, ও ইউটিলিটি দুইবার লিখছি তো। ঠিক আছে, ইউটিলিটিস। তারপর তিনটা খরচকে আমরা এক জায়গায় যোগ করে ইনকাম সামারিকে ডেবিট করছি। তারপরে ক্লোজিং দিতে হয় নিট ইনকাম বা লসের, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আয় হয়েছে 1,05,000, খরচ হয়েছে 87,000, তার মানে 18,000 টাকা আমাদের লাভ হয়েছে। লাভ হলে ক্লোজিং হয়, ক্যাপিটাল ডেবিট হয়, আর কি ইনকাম সামারি ক্রেডিট হয়। আর সর্বশেষ ড্রয়িং এর ক্লোজিং দিছে, ক্লোজিং ড্রয়িং এরটা কি ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট, এই চারটাই নর্মালি ক্লোজিং হয়। এরপরে আসি 33 নাম্বার অঙ্ক। 33 ছোট্ট একটা অঙ্ক, সহজ। show the adjusting entries of the following transaction at the year ended December 31st, 2019. প্রথমে বলছে ইন্স্যুরেন্স কি করছে, an examination of insurance policy showed টাকা 5,520 of insurance expired, 5,520 টাকার ইন্স্যুরেন্স খরচ হয়েছে। তো আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সের জার্নাল দিব। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 5,520 টাকা। An insurance of office supplies showed টাকা 435 of unused, বলছে যে হিসাবকাল শেষে 400 কত টাকা, 35 টাকা আনইউজ আছে, এবং বছর শেষে বছরের শুরুতে কত ছিল, 1,230 টাকা। তার মানে আমার খরচ হয়েছে কত, এটাও কিন্তু বলছে আনইউজড, এবং বছর শুরুতে বলছিল 1,230 টাকা আমাদের হাতে ছিল। দুইটা পার্থক্যটাকে আমরা কি বের করে দিতেছে, যে আমাদের কত টাকা খরচ হয়েছে। আমরা এই জন্য লিখছি কি ইন্স্যুরেন্স সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, ওই দুইটা টাকার পার্থক্যটা আসবে। অ্যাক্রুড স্টোরেজ ফিস আর্ন টাকা 730, অর্থাৎ স্টোরেজ ফিটা এখনো বকেয়া আছে, আয় বকেয়া। আয় বকেয়া থাকলে আমরা জার্নাল কি দেই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর স্টোরেজ ফিস আর্ন বা রেভিনিউ ক্রেডিট 730 টাকা। ওয়েজেস নট পেড টাকা 1,50, ওয়েজেস এখনো পরিশোধ করা হয়নি 150 টাকা, 1,050 টাকা। ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, আমাদের আরেকটা অঙ্ক দেখবো, দেখার পর যেগুলো আছে একদম ছোট ছোট অঙ্ক, এগুলো নিজেরাই পারবে। যে দেখো এগুলো সব সিম্পল ছোট্ট ছোট্ট অঙ্ক, এগুলো পারবা, এগুলো আমি দেখবো না, বাসায় করে নিবে এগুলো। আমরা আরেকটা অঙ্ক দেখবো, নিচে নামিয়ে নিই। তেত্রিশ হয়েছে, 34টাই শেষ আমাদের আজকে। 3400 করার মধ্যে একটা কোনো একটি এখানে নতুন নাই, সবগুলো অলরেডি করে ফেলছি। ঠিক আছে, সার্ভিস পারফর্ম বাট নট আন রেকর্ড, সেবা দিছি রেকর্ড করি নাই, তার মানে বাকিতে সেবা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। স্টোর সাপ্লাইজ অফ টাকা 800 হ্যাজ বিন ইউজ, স্টোর সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, স্টোর সাপ্লাইজ ক্রেডিট। তারপরে ইউটিলিটিস এক্সপেন্স অফ টাকা 300 আর আনপেইড, ইউটিলিটিস এর টাকা এখনো পরিশোধ করা হয়নি, ব্যয় বকেয়া, তার মানে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। এরপরে বলতেছে অবসরের কথা, on equipment costing টাকা 12,000 was purchased on 1st December 2019 and it was decided to depreciate টাকা depreciate the equipment 10% on cost, 12,000 টাকা 10% আমরা অবশ্যই দেখাবো। depreciation expense debit, accumulate depreciation credit, কত টাকা, 1,200 টাকা। unearned revenue of টাকা 600 has been earned, অনপরিচিতটা আয় হয়েছে। অনপরিচিতটা যখন অর্জিত হয়, ক্লোজিংটা কি দেই, আনআর্নড রেভিনিউ ডেবিট, রেভিনিউ ক্রেডিট 600 টাকা। স্যালারি এক্সপেন্স ইনক্লুড টাকা 3,000 পেড ইন অ্যাডভান্স, মজুরি বেতন অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে আমরা অগ্রিম বেতনের জার্নাল কি দেই, অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। লেখো কি স্যালারি, প্রিপেড স্যালারি বা অ্যাডভান্স স্যালারি ডেবিট, আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্স অফ টাকা 2,000 হ্যাজ বিন এক্সপায়ার্ড, অগ্রিম বীমা খরচ হয়েছে। তাহলে আমরা খরচের জার্নাল দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট।
এরপরে বলতেছে অ্যাক্রুড রেন্ট রেভিনিউটা বকেয়া আছে, মানে রেন্ট রিসিভেবল রেন্টটা এখনো বকেয়া আছে, অর্থাৎ রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট, আয়টা এখনো আমরা টাকাটা এখনো পাই নাই। হ্যাঁ, ইন্টারেস্ট অন মর্গেজ অ্যাক্রুড বাট নট পেইড, মর্গেজ অর্থাৎ বন্দিকে ঋণের সুদ এখনো পরিশোধ করা হয়নি, বকেয়া আছে, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস রিসিভেবলের টাকা এখনো পাই নাই, অর্থাৎ আমাদের আয়টা বকেয়া আছে, তার মানে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আমাদের অ্যাডজাস্টিং দিতে বলছিল, কোনো ব্যাখ্যা দিতে না করছিল, এই জন্য আর আমাদের সলিউশনে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। ঠিক আছে, তো এই হলো আমাদের অ্যাডজাস্টিং। আর ছোটখাটো দুই একটা অঙ্ক আছে যেগুলো শুধু বোর্ডে আসছে, ওগুলো খালি দেখলেই হবে, আর এক্সট্রা না দেখলেও সমস্যা নাই। আমাদের মোটামুটি যা করছে এর মধ্যেই থেকেই থাকবে, আর ওই ঘুরে ফিরে এইগুলোই পরবর্তীতে আসছে। হ্যাঁ, যেগুলো এখানে কোনো নতুন কিছুই পাবা না, এই জন্য আর ওইগুলো আমরা দেখতেছি না। আমাদের অলরেডি এইটার উপর আজকে 7 না 8 নাম্বার ক্লাসটা হলো। হ্যাঁ,